আজকে আমরা দুইটা এক্সপেরিমেন্ট শিখব। হ্যাঁ, দুইটা এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে ডিটারমিনেশন অফ টোটাল আয়রন ইন ওয়াটার, আর আরেকটা একটু পরে বলতেছি। তো দেখেন, আমরা কিন্তু ওয়াটারের বিভিন্ন প্যারামিটার শুরু থেকেই, একদম শুরুর ক্লাস থেকেই শিখে আসতেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে শিখতেছি টোটাল আয়রন। আপনারা জানেন যে পানিতে আয়রন অনেক বেশি থাকা এটা একটা সমস্যা, স্বাদটাকে নষ্ট করে ফেলা অনেক সময়, এবং পানিটা দেখতেও বাদামি রং হয়ে যায়। ঠিক আছে, দেখবেন পাইপে বাদামি রঙের লেয়ার জমে যাচ্ছে, এবং কাচের গ্লাসে অনেক দিন রেখে দিলে পানিটা আস্তে আস্তে বাদামি বাদামি হয়ে যায়। তো এই সমস্যাটা হয় হচ্ছে আপনার আয়রন থাকলে। তো এইটা কিভাবে বের করে সেটা আমরা দেখব, এটার অ্যাকসেপ্টেড ভ্যালুগুলো কত সেগুলোও দেখব। তো আসেন, আপনাদের সামনে যে ল্যাব কুইজটা হবে সেখানে কিন্তু ইন্ট্রোডাকশন, সিগনিফিকেন্স, গাইডলাইন্স, এই জিনিসগুলা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো পড়ার সময় ওইভাবে পড়বেন, একটা রিমাইন্ডার দিলাম আর কি। আচ্ছা, তো দেখেন ফার্স্টে ইন্ট্রোডাকশানে পানির মধ্যে আয়রন মানে হচ্ছে ফেরাস। ফেরাস দুইটা ফরম্যাটে থাকতে পারে, একটা হচ্ছে Fe2+, এই আয়ন, অথবা Fe3+। Fe2+ আয়নটা হচ্ছে ফেরাস, এবং Fe3+ আয়নটা হচ্ছে ফেরিক। বুঝতে পারছেন? এখন এই আয়রনের সমস্যাটা, আয়রন, ম্যাঙ্গানিজ, এই সমস্যাগুলো আসলে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম। এগুলো সারফেস ওয়াটারে ওইভাবে এটা প্রবলেম ক্রিয়েট করে না, গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম। এই জন্য দেখবেন আপনারা যখন এই এক্সপেরিমেন্টটা করবেন, আপনাদের যেই গ্রুপ গ্রাউন্ড ওয়াটার স্যাম্পলটা নিয়ে আসছে, ওই স্যাম্পলের উপর এই এক্সপেরিমেন্টটা আসলে হবে। বুঝতে পারছেন? তারপর গেল, এখন আসি, আয়রন এক্সিস্ট ইন সয়েলস অ্যান্ড মিনারেলস অ্যাজ ইনসলিউবল ফেরিক অক্সাইড। তার মানে হচ্ছে এই মাটিতে, হ্যাঁ, মাটিতে ফেরিক অক্সাইড হিসাবে বা ফেরিক হাইড্রোক্সাইড হিসাবে এই আয়নটা মাটিতে থাকে বা খনিজ মিনারেলে থাকে। এটা সুবিধা হচ্ছে এটা ইনসলিউবল বা এটা পানিতে অদ্রবীভূত। তাহলে এইভাবে থাকলে তো সমস্যা নাই, পানিতে মিশতেছে না। বাট সমস্যা হয়ে যায় হচ্ছে in some areas it occurs as ferrous carbonate. ফেরাস কার্বনেট ফর্মেটে যখন থাকে সেইটা হচ্ছে ভেরি স্লাইটলি সলিউবল, মানে খুব অল্প মাত্রায় দ্রবীভূত। শুরুতে যদি ফেরিক অক্সাইড ফর্মেটে থাকতো সেটা ইনসলিউবল ছিল, বাট কি বলে, ফেরাস কার্বনেটটা এটা খুব স্বল্প মাত্রায় সলিউবল। তো কোনো কোনো জায়গায় ফেরিক অক্সাইডের বদলে ফেরাস কার্বনেটটা থাকে। সিন্স গ্রাউন্ড ওয়াটার ইউজুয়ালি কন্টেন্স সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ ফেরাস কার্বনেট মে বি ডিজলভড অ্যাকর্ডিং টু ইকুয়েশন 1। তাহলে এই যে পানিতে অনেক জায়গায় কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকতেই পারে। এখন যখন ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইডের জায়গায় ফেরাস কার্বনেট থাকবে, তখন এর রিয়াকশানটা, এই রিয়াকশানটা হবে। এই দেখেন, ফেরাস কার্বনেট কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে রিয়াক্ট করে ফেরাস আয়ন এবং বাইকার্বনেট আয়ন প্রডিউস করে। এই যে এইটাই আসলে আমার পানির মধ্যে ফেরাস প্রডিউস করে। বুঝছেন? তো এইটা থাকে হচ্ছে পানির কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এবং এটা আসে হচ্ছে ফেরাস কার্বনেট থেকে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ফেরাস কার্বনেটই সেই দোষী। আচ্ছা, ইফ রিডিউসিং কন্ডিশন এক্সিস্ট ইন গ্রাউন্ড ওয়াটার এনভায়রনমেন্ট, রিডিউসিং কন্ডিশন মানে কি, অ্যানারোবিক বা যেখানে অক্সিজেন নাই এমন এনভায়রনমেন্ট। তো যদি গ্রাউন্ড ওয়াটারের কন্ডিশনটা এমন হয় যে অক্সিজেন ওখানে নাই, এবং বেশিরভাগ কেসে এরকম হয়, হ্যাঁ, পানির অনেক, মানে মাটির অনেক নিচের গ্রাউন্ড ওয়াটারের মধ্যে, ধরেন গ্রাউন্ড ওয়াটারটা এখানে আছে, এখানে অক্সিজেন না পৌঁছানো কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, তো ওই রিডিউসিং কন্ডিশনের মধ্যে বা অ্যানঅ্যারোবিক বা অক্সিজেন নাই এমন এনভায়রনমেন্টে দ্য ইনসলিউবল ফেরাস আয়ন ইজ রিডিউসড টু মোর সলিউবল ফেরাস আয়ন।
তাহলে ফেরিক আয়ন ফেরাস আয়নে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, Fe3+ আয়ন কনভার্টস ইনটু Fe2+ আয়ন। কোন কন্ডিশনে? যদি আমার রিডিউসিং কন্ডিশন হয় গ্রাউন্ড ওয়াটার। রিডিউসিং কন্ডিশন মানে যেখানে অক্সিজেন স্বল্প। তো এই জিনিসটা আরও বেশি পানিতে দ্রবীভূত, তার মানে তখন এই জিনিসটা পানিতে বেশি মাত্রায় দ্রবীভূত হয়ে যায়। বুঝতে পারছেন? এই গেল হচ্ছে আপনার এই এক্সপেরিমেন্টের ইন্ট্রোডাকশান। ফেরাস কোত্থেকে আসে, কি ব্যাপার স্যাপার, সেগুলো আমরা জেনে ফেললাম। এখন আসি হচ্ছে এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স। এটা আমাদের কেন জানা দরকার সেটা একটু এখানে আমরা ডিসকাস করব। As far as it is known, humans suffer no harmful effect from drinking waters containing iron and manganese. মানে মানুষ সাধারণত এই আয়রন এবং ম্যাঙ্গানিজ বাহিত পানি পান করে কোনো সাফারিং বা কোনো ভোগান্তিতে পড়ে না, মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। Such waters when exposed to air so that oxygen can enter become turbid and highly unexpectable from aesthetic point of view. এর মানে হচ্ছে এই আয়রনটা Fe3+ অথবা Fe2+, এই আয়রনগুলো পানিতে থাকলে আমাদের মানবদেহের জন্য তেমন কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ম্যাঙ্গানিজ এবং আয়রন এগুলো তেমন কোনো ক্ষতি হয় না, বাট সমস্যাটা হয় যখন গ্রাউন্ড ওয়াটারে অক্সিজেন ছিল না, বাট এটা যখন আপনি একটা গ্লাসে নিলেন যেখানে অক্সিজেন থাকবে, তখন সমস্যা হয় কি, এই অক্সিজেনের উপস্থিতিতে এই আয়নগুলো রিয়্যাক্ট করে ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড প্রডিউস করে। এই জিনিসটা সমস্যাটা হচ্ছে আপনার টার্বিড বা রং। টার্বিড মানে কি? অস্বচ্ছ। সো তখন এটা টার্বিড হয়ে যায় মানে অস্বচ্ছ হয়ে যায় এবং হাইলি আনএক্সেপ্টেবল ফ্রম দ্য অ্যাস্থেটিক ভিউ পয়েন্ট। মানে এই পানি দেখে অপানযোগ্য বা পানযোগ্য মনে হবে না, যদিও হার্মফুল না, বাট রং দেখে আপনার এটা পানের অযোগ্য বলে মনে হবে। দ্য রেটস অফ অক্সিডেশন আর নট র্যাপিড। বা এই যে অক্সিডেশন, এই যে ফেরাসের সাথে অক্সিজেন যে রিয়্যাক্ট করতেছে, বায়ুমণ্ডলের অক্সিজেন যে রিয়্যাক্ট করতেছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। হ্যাঁ, এই যে বলতেছে যে দ্য রেটস অফ অক্সিজেন আর নট র্যাপিড and thus reduced forms can persist thus reduced form can persist for some time in aerated water. তার মানে aerated water এটা একটু স্লোলি হবে বা একটু টাইম নিয়ে হবে। This is especially true when the pH is below 6 with iron oxidation and below 9 with manganese oxidation. তাহলে pH যদি 6-এর চেয়ে কম হয়ে যায় তখন আগের স্টেটমেন্টটা আরেকটু বেশি সত্য বলে প্রতীয়মান হয়। এই হচ্ছে আপনার সিগনিফিকেন্স, কেন এটা জানা দরকার। হ্যাঁ, অ্যাস্থেটিক ভিউ পয়েন্ট থেকে এটা পানের অযোগ্য বলে মনে হয়। এবং দ্য রেটস মে বি ইনক্রিজ বাই দ্য প্রেজেন্স অফ সার্টেন ইনঅর্গানিক ক্যাটালিস্ট থ্রু দ্য অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজম। তার মানে মাইক্রো অর্গানিজম যদি পানিতে বেশি থাকে তখন রেটটা বেড়ে যায়। কিসের রেট? এই অক্সিডেশনের রেট। আর এই অক্সিডেশনের রেটটা বাড়লে কি হয়? বাড়লে হয় হচ্ছে পানিটা ঘোলাটে হয়ে যায়, বাদামি রং হয়ে যায় এবং পানের অযোগ্য বলে মনে হয়। কিন্তু আসলে এই পানি পান করলে তেমন কোনো সমস্যা হয় না, মানে মানুষের সাফারিংস তেমন হয় না। তো যেটা বলতেছিলাম, সিগনিফিকেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এবং দেখেন এখানে একটা জিনিস বলছে, both iron and manganese interfere with laundering operation. তার মানে আমাদের স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর না হইলেও আমাদের যেই লন্ড্রি অপারেশনগুলো আছে বা কাপড় ধোয়ার ব্যাপার স্যাপার, সেইখানে আমাদের আয়রন এবং ম্যাঙ্গানিজ বাধার সম্মুখীন করে আমাদেরকে। এবং অবজেকশনেবল স্ট্রেইন বা অবজেকশনেবল দাগ সৃষ্টি করে টু প্লাম্বিং ফিক্সচার। ওই যে দেখবেন যে আপনাদের যেই এসএসের পাইপগুলো আছে বা জিআই পাইপগুলো আছে পানির, ওগুলো দেখবেন বাদামি বর্ণ হয়ে গেছে। কেন? কারণ এই ফেরাস সেখানে জমা হতে এবং কজ ডিফিকাল্টিস ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম বাই সাপোর্টিং গ্রোথস অফ আয়রন ব্যাকটেরিয়া। হ্যাঁ, এই যে দেখবেন পাইপ বাদামি হয়ে গেছে, ওইখানে আয়রন ব্যাকটেরিয়া গ্রো করে বা জন্মায়। আয়রন অলসো ইম্পেয়ার্স আ টেস্ট অফ ওয়াটার হুইচ ইজ ডিটেক্টেবল অ্যাট ভেরি লো কনসেন্ট্রেশন। যে অল্প পরিমাণ ফেরাস থাকলেও
পানির মধ্যে একটা অন্যরকম টেস্ট চলে আসে এবং সেটা বোঝা যায়। তো এই গেল হচ্ছে আপনার সিগনিফিকেন্স। আমরা চলে আসি গাইডলাইনে। হ্যাঁ, সব সময়ের মতো দেখেন বাংলাদেশ ECR এনভায়রনমেন্ট কনজারভেশন রুল 2023-এর মতে ড্রিঙ্কিং ওয়াটারে স্ট্যান্ডার্ড ফর আয়রন ইজ 0.3 to 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে এই জিনিসটা আপনারা ভুলে যান না, 0.3 to 1 মিলিগ্রাম পার লিটার এই মাত্রায় আয়রন থাকতে পারবে, মানে ম্যাক্সিমাম অ্যালাউড। এর বেশি যদি থাকে তাহলে এটা পানি পানের বা ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তো দেখেন এক্সপেরিমেন্টাল মেথড, এখানে কিছু এক্সপেরিমেন্টাল মেথড দেখাইছে, বাট আসলে কিন্তু এক্সপেরিমেন্টাল মেথডটা আমরা এখন এভাবে আর করি না। একটা রিএজেন্ট দিয়ে অটোমেটিকলি এই টেস্টটা করে ফেলা যায়, বুঝতে পারছেন? তো এখানে আসলে কি ছিল, এখানে হচ্ছে আমার যেটা ইউজ করছে নেসলার টিউব ইউজ করছে, মেজারিং সিলিন্ডার আর ড্রপার। এই যে এই রিয়াকশানটা আমার আসলে বোঝার উপায়। দেখেন ফেরাস রিয়েজেন্টের সাথে অ্যাড করলে রেড একটা ইয়ে হয়, এই রেড কালারটা দেখে আমরা বুঝি যে এখানে ফেরাস আছে, এবং যত বেশি রেড হয় তত বেশি আয়রনের কনসেন্ট্রেশন আছে এটা ধরে নেই। বুঝছেন? এই যে বিভিন্ন রিয়েজেন্টের ব্যাপার আছে এখানে, স্ট্যান্ডার্ড আয়রন সলিউশন, পটাশিয়াম থায়োসায়ানাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই প্রসিডিওরটা যদি আপনি ফলো করেন আপনি মোটামুটি কনসেন্ট্রেশনটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? টোটাল আয়রন কনসেন্ট্রেশন অফ টেস্ট স্যাম্পল ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড আয়রন সলিউশন অ্যাডেড ইন ডিস্টিল ওয়াটার ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড আয়রন সলিউশন ডিভাইডেড বাই মিলিলিটার অফ স্যাম্পল টেকেন। এই ফর্মুলা ইউজ করে আপনি আয়রনের কনসেন্ট্রেশনটা বের করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? এইভাবে এই টেস্টটা করে ফেলা যায়। ডাটা শিটে একদম ডাইরেক্টলি আপনি সোর্স অফ স্যাম্পল ওয়াটার, টেম্পারেচার আর আয়রনের কনসেন্ট্রেশনটা লিখে ফেলবেন। এটা খুব ইজি এবং খুব ছোট একটা এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল। এখন হচ্ছে আমরা নেক্সট যেই ইয়েটা আছে সেটা স্টার্ট করব। হ্যাঁ, নেক্সট যেই ইয়েটা, এগুলো ছোট ছোট এক্সপেরিমেন্ট। আপনারা একটু এক্সাম যেটা হবে, এক্সামের আগে এই রেকর্ডিংগুলো দেখে ফেললে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা সলিড হবে এবং প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। অত বেশি কষ্টের কিছু না। এখন আসি, এই যে আপনারা সবাই এটার নাম শুনছেন, ডিটারমিনেশন অফ আর্সেনিক ইন ওয়াটার। আর্সেনিক একটা ভয়ঙ্কর ভারী ধাতু। এই ধাতুটার মানে এই ধাতু যদি আমাদের শরীরে লম্বা সময় ধরে প্রবেশ করে তখন হাতে পায়ে বিভিন্ন পার্মানেন্ট দাগ হয়ে যায় এবং আস্তে আস্তে বিভিন্ন রোগের সূচনা হয়, বুঝছেন? তো দেখি এইটার ইন্ট্রোডাকশনটাতে কি বলছে। এখন যেটা পড়তেছে সেটা আর্সেনিক, বুঝছেন? ওকে, তাহলে ইন্ট্রোডাকশনটা দেখি। Presence of elevated levels of arsenic in groundwater, especially from shallow aquifer, has become a major concern for Bangladesh. এই যে শ্যালো অ্যাকুইফার কোনটা? মানে অগভীর যে জলাধার ভূগর্ভস্থ আছে, ঠিক আছে? ভূগর্ভে যে অগভীর জলাধার আছে ওগুলাতে এই আর্সেনিক সমস্যাটার বেশ প্রকোপ। ডিপ টিউবওয়েলে আর্সেনিক নাই, শ্যালো টিউবওয়েলে আর্সেনিকটা আসলে বেশি প্রকোপ। তো দেখি, আর্সেনিক পলিউশন ইন গ্রাউন্ড ওয়াটার ইজ particularly challenging in Bangladesh since tube oil water extracted from shallow aquifer, এই যে টিউব অয়েল কিন্তু ডিপ টিউবওয়েল আসলে না, এবং এটা শ্যালো অ্যাকুইফার থেকে আমরা পানি এক্সট্র্যাক্ট বা তুলি। তাহলে এই টিউবওয়েলের জন্য আমার এই আর্সেনিকটা খুব বড় একটা সমস্যা, বুঝতে পারছেন? The rural water supply is almost entirely based on groundwater supply through use of hand pump tube oils. The urban water supply is also heavily dependent on groundwater. এই যে গ্রামে বলতেছে যে বেশিরভাগ সোর্সই বা মেইন সোর্সটাই হচ্ছে আপনার হ্যান্ড প্রেসড টিউবওয়েলে, হ্যান্ড পাম্প টিউবওয়েলে শ্যালো অ্যাকুইফার থেকে পানি তুলে, এবং এই শ্যালো অ্যাকুইফারে এই আর্সেনিক সমস্যাটা থাকে। তারপর বলতেছে ইন বাংলাদেশ দ্য আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার ইজ আ
is of geologic origin and is probably only apparent now because it is only the last 20 to 30 years that groundwater has been extensively used for drinking in rural areas. তাহলে বলতেছে যে বাংলাদেশে যে আর্সেনিকের সমস্যাটা এটা ভৌগোলিক কারণে, এটা আমাদের হাত নাই, এবং লাস্ট 20-30 বছর ধরে এই সমস্যাটা বেশ প্রকোপ, কারণ এই সময়টাতেই আমরা গ্রাউন্ড ওয়াটারের উপর বা পানের জন্য আমরা টিউবওয়েলের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তারপর বলছে ওয়েদারিং মানে হচ্ছে ক্ষয়। Weathering of arsenic rich metal sulfides in the upstream of Ganges basin appears to be a major source of arsenic rich iron oxyhydrides in the sediments of Bangladesh. এই যে আমাদের গঙ্গা, এই গঙ্গার যে আপস্ট্রিম মানে হচ্ছে ইন্ডিয়ার সাইডে, উপরের দিকে। তাহলে ইন্ডিয়ার সাইডে এখানে এই আর্সেনিক রিচ বেসড মেটাল সালফাইড আছে, এগুলো ক্ষয় হয়ে পানিতে মিশে যায়, এবং এইটা ফলশ্রুতিতে আমাদের যেই সেডিমেন্ট আছে, আমাদের যেই পলিমাটিগুলো আছে জমা হচ্ছে, ওগুলাতে এই আর্সেনিকের কম্পোনেন্ট চলে আসতেছে। Use of sulfate fertilizers can potentially enhance the release of arsenic as a result of replacement of arsenic by phosphate ions. তারপরে এই যে আমরা মাটিতে যে ফসফেট সারটা ব্যবহার করি, এই সারটা এই ক্ষয়টাকে আরও দ্রুত করে। তাহলে এই যে সালফাইটের জন্য আমার আরও দ্রুত হারে এই আর্সেনিকের ক্ষয় হয়, যা আমাদের সেডিমেন্টে বা পলির মধ্যে জমা হয়, এবং এইটাই আস্তে আস্তে আমাদের পানি বা জলাধারে, শ্যালো জলাধার যেটা অগভীর জলাধার আছে, ওখানে গিয়ে পৌঁছায়। বুঝছেন? গেল natural and anthropogenic process that may lead to release or mobilization of arsenic in the subsurface are being investigated. এই যে এটা কিন্তু ন্যাচারালও আছে এবং অ্যানথ্রোপোজেনিক বা মানব সৃষ্টিও আছে। আপনি যে সার ব্যবহার করতেছেন, সার ব্যবহার কারণে এই প্রসেসটা খুব দ্রুত হচ্ছে। যাই হোক, আর্সেনিকের অনেকগুলা রকম বা প্রকারভেদ আছে, কোনোটা বেশি ক্ষতিকর, কোনোটা কম ক্ষতিকর, কোনোটা একদমই ক্ষতিকর না, এরকম। তাহলে আর্সেনিক অকার্স ইন গ্রাউন্ড ওয়াটার ইন সেভারাল ডিফারেন্ট ফর্মস ডিপেন্ডিং আপন দ্য পিএইচ অ্যান্ড দ্য রেডক্স পটেনশিয়াল অফ ইএইচ। তাহলে রেডক্স পটেনশিয়াল এবং পিএইচের উপর ভিত্তি করে আর্সেনিক পানিতে বিভিন্ন রকমে থাকতে পারে, বিভিন্ন প্রকারে থাকতে পারে। যেমন এখানে কিছু প্রকার আমার বলা আছে। আর্সাইন বা AS3, এই আর্সাইনটা মাইনর ইম্পর্টেন্স, এটা আমরা তেমন এটার সিগনিফিক্যান্স তেমন নাই, এবং এটা বলতেছে মোস্ট টক্সিক অ্যাজ আর্সেনিক, এটা কিন্তু সবচেয়ে ক্ষতিকর আর্সেনিক। তারপর বলতেছে এলিমেন্টাল আর্সেনিক AS, সেটা মাইনর ইম্পর্টেন্স, বাট এটা হচ্ছে লিস্ট টক্সিক, মানে একদম এই ফর্মটা একদম লিস্ট টক্সিক, এই ফর্মটা একদম সবচেয়ে বেশি টক্সিক। ট্রাইভ্যালেন্টটা অ্যানারোবিক, এখানে বিভিন্ন বলছে। অ্যানারোবিক যেটা, সেটা 10 times মোর টক্সিক অ্যাজ আর্সেনিক 5। আর্সেনিক 5 হচ্ছে এটা হচ্ছে এটা 10 গুণ ক্ষতিকর, এটা হচ্ছে এটা 10 গুণ ক্ষতিকর। তারপরে যে আরও কিছু ফর্মেটে আছে, পানির পিএইচের উপর ভিত্তি করে আসলে এটা কোন ফর্মে থাকবে সেটা ফিক্স হয়। এবং এখানে দেখেন আর্সেনেট আছে, ইনঅর্গানিক বিভিন্ন নামে, হ্যাঁ, এটা লেস, যেমন মিথিলেটেড আর্সেনিক, এটা হচ্ছে লেস টক্সিক দেন আর্সেনিক 5, এই যে আর্সেনিক 5। লেস টক্সিক। আচ্ছা, তার মানে বুঝলাম যে আর্সেনিকের বিভিন্ন রকম ভেদ থাকতে পারে পানিতে, এবং এইটার কোন রকম ভেদটা থাকবে এটা আসলে ডিপেন্ড করে পানির পিএইচ কত, এসবের উপর। বুঝছেন? রেডক্স রেট কেমন, ওখানে রিয়াকশান, জারক বিজারক রিয়াকশান কত দ্রুত হয় সেটার উপর ভিত্তি করে। এই গেল হচ্ছে আপনার আর্সেনিকের ইন্ট্রোডাকশান। আর্সেনিক কী বুঝছি, কোন কোন ফর্মে থাকতে পারে সেইটা বুঝলাম, আর্সেনিক কেন আমাদের পানিতে আসে সেইটা বুঝলাম। এখন দেখি এনভায়রনমেন্টাল সিগনিফিক্যান্সটা। আর্সেনিক ইজ এ মেজর এনভায়রনমেন্টাল পলিউটেন্ট অ্যান্ড exposure occurs through environmental
অকুপেশনাল অ্যান্ড মেডিকেল সোর্সেস, বিভিন্ন কারণে এই আর্সেনিক পলিউশনটা হয় সেটার কথাই বলতেছে। এয়ারবোর্ন এক্সপোজার ইজ স্মল এক্সেপ্ট ইন পলিউটেড লোকেশনস। এয়ারবোর্ন বায়ুবাহিত এক্সপোজারটা আসলে কম হয়। বায়ু মানে কি, বায়ুতে আর্সেনিক আছে, এটা আপনি ইনহেল বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকাচ্ছেন, সেটার কথা বলতেছে। ফুড এক্সপোজার ক্যান বি সিগনিফিক্যান্ট বাট পার্টিকুলারলি ইন ফিশ অ্যান্ড shellfish. It is mostly in organic forms that are relatively non-toxic. তাহলে এই যে মাছবাহিত বা এই যে শামুক, শেলফিশ মানে শামুক জাতীয় প্রাণী, তো যাই হোক এই বাহিত যেই আর্সেনিকটা আছে সেটা নন টক্সিক। ড্রিঙ্কিং ওয়াটার রিমেইনস দ্য মোস্ট সিগনিফিক্যান্ট source worldwide and large number of people are subjected to serious exposure from this source. তার মানে বলতেছে যে অন্য ফর্মের মতো ড্রিঙ্কিং ওয়াটারটা লেস টক্সিক না, এবং এটা বিশ্বের মানুষ বেশি ভুক্তভোগী হয় এবং এটা ভালোই টক্সিক, সেই কথা বলতেছে। এবং এইটার ফলশ্রুতিতে নিউরোপ্যাথি, স্কিন লেইজন, এই বিভিন্ন রোগগুলো হয়। হ্যাঁ, চামড়া সেখানে আপনার অনুভূতিহীন, বা ভ্যাসকুলার ড্যামেজ, কার্সিনোজেনেসিস, এই বিভিন্ন রোগ হয়। ভাস্কুলার লেশন আর দ্য রেজাল্ট অফ এন্ডারথাইটিস মানে ব্যাকফুট ডিজিজ, মানে বিভিন্ন যে পায়ের তালুতে বা ইয়েতে বিভিন্ন রোগ বালাইয়ের সৃষ্টি হয়। কেন? এখানে কিন্তু বলছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। হ্যাঁ, অন্যগুলো আসলে অত টক্সিক না, ড্রিঙ্কিং ওয়াটারে আর্সেনিক থাকাটা যত বেশি টক্সিক। তারপর আসি, এই যে স্কিন ক্যান্সার ইজ দ্য মোস্ট ক্লিয়ারলি অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগন্যান্সি রিলেটেড টু আর্সেনিক এক্সপোজার। তাহলে আর্সেনিক এক্সপোজারের জন্য স্কিন ক্যান্সার হয়। আরও আছে ব্লাডার, লাং, লিভার, ওগুলাতেও প্রবলেম বা টিউমার হয় আর্সেনিকের জন্য। তাহলে সিগনিফিক্যান্সটা বুঝে গেছেন। এখন আসি গাইডলাইন কি। বিইসিআর বলতেছে ড্রিঙ্কিং ওয়াটারে আর্সেনিকের মাত্রা হবে 50 মাইক্রোগ্রাম পার লিটার। হ্যাঁ, এই যে 50 মাইক্রোগ্রাম, নট মিলিগ্রাম, আরও ছোট, মাইক্রোগ্রাম পার লিটার অথবা 0.05 মিলিগ্রাম পার লিটার, এই মাত্রায় থাকতে পারবে সর্বোচ্চ। ডাব্লিউএইচওর মতে এই মাত্রাটা আরও কম। ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে এটা ম্যাক্সিমাম লিমিট থাকতে পারবে 10 মিলিগ্রাম পার ল্যান্ড, ঠিক আছে। এবং এটা রিভাইজ করবে এই ইউএসইপিএ, এই অর্গানাইজেশনের চিন্তা করতেছে 50টাকে 10-এ কনভার্ট করবে। বাংলাদেশে 50ই আছে, 50 মাইক্রোগ্রাম পার লিটার। অন্যরা এখন 50 থেকে মিনিমাম লিমিটটাকে 10 মাইক্রোগ্রাম পার লিটারে কনভার্ট করবে। এইখানে দেখেন পার ল্যান্ড আছে, এই ল্যান্ড কথাটা আসলে পার লিটার, এখানে অ্যান্ডটা আলাদা হওয়ার কথা, এটা একসাথে হয়ে গেছে। যাক, তো দেখেন এইটাও আমরা একটা রিয়েজেন্ট দিয়ে করে ফেলি। এটা আসলে অনেকভাবে করা যায়। দেখেন ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা, হাইড্রাইড জেনারেশন, অটোমেটিক অ্যাবজর্পশন, সেটা একটা। গ্রাফাইট ফার্নেস, হাইব্রিড জেনারেশন, এই বিভিন্ন প্রসেসে আসলে করা যায়। না, আমরা একটা প্রসেসে করব, সেটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে ইনশাল্লাহ নেক্সট যেদিন আপনারা এটা করবেন উনি আপনাদের বলে দিবে। সো এইটা আসলে এইভাবে সবগুলো একটু মানে দেখে নিন যে নামগুলা আসলে কোন কোন মেথডে করে। আমাদের যেটা করবে খুব সম্ভবত সেটা হচ্ছে ল্যাবরেটরি মেজারমেন্ট ফর আর্সেনিক বাই আর্সেনিক টুলকিট মেথড। এইটাই আসলে হয়, এখানে জিঙ্ক থাকে, HCl থাকে, ওরা রিয়াকশান করে। এই আর্সেনিক টুলকিট সেটা আসলে এইটা। তো এইখানে প্রসিডিওরে দেখেন কি হচ্ছে, কি বলতেছে, ইনসার্ট দ্য স্ট্রিপ ইনটু দ্য টারেট অ্যান্ড ক্লোজ ইট, লেট ইট সিট ফর 10 মিনিটস। ওই রিয়েজেন্ট দিয়ে 10 মিনিট রাখবেন এবং পরে রং দেখে, হ্যাঁ, এক ইয়েলো টু ব্রাউন, এই রেঞ্জে রিয়েজেন্টের কালারটা চেঞ্জ হবে এবং এটা রং দেখে আপনি বুঝবেন যে কোন মাত্রায় আর্সেনিক দূষণ এখানে আছে। বিভিন্ন কালারের জন্য বিভিন্ন মাত্রা এখানে দেখেন বলে দিছে যে 0 থেকে 1000, এটা রঙের উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেলতে পারবেন। তাহলে এইটা গেল প্রসিডিউর, খুব ইজি সিম্পল প্রসেস। তারপর আসি অ্যাসাইনমেন্টে। দেখেন
অ্যাসাইনমেন্টেরা কি বলতেছে, ডিসকাস পসিবল সোর্সেস অফ আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার। তাহলে আপনারা আমাকে যখন ল্যাব রিপোর্টটা দিবেন এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলোও সেখানে লিখে দিবেন, সেটা মিডের আগে আমি জমা নেব। হ্যাঁ, ওইটাই কিন্তু আপনাদের লাস্ট ডেট হবে, মিডের আগে যেন আর কারোটা বাকি না থাকে। হ্যাঁ, এটা চেষ্টা করবেন আপনারা। আপনাদের এই সুযোগটা দিছি যে আস্তে আস্তে জমা দেন, বাট এর মানে এই না যে আরও পিছাবেন। হ্যাঁ, ওকে। তো অ্যাসাইনমেন্টগুলো একটু দেখি। ডিসকাস দ্য পসিবল সোর্সেস অফ আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিকের পসিবল সোর্স কী কী, সেটা আজকের ডিসকাশনের কিছুক্ষণ আগেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। শ্যালো ওয়াটারের মধ্যে এই যে গঙ্গায় কি হয়, কিসের ওয়্যারিং বা ক্ষয় হয়, এর মাধ্যমে আর্সেনিকটা আসে, সেখান থেকে আপনারা এটার অ্যান্সার করবেন। বুঝছেন? ডাজ দ্য টক্সিসিটি অফ আর্সেনিক কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার ডিপেন্ড অন আর্সেনিক স্পেসিয়েশন। তাহলে এই যে দেখেন, আর্সেনিকের রকম ভেদের উপর এর বিষক্রিয়া বা টক্সিসিটি কি ডিপেন্ড করে কিনা এটা জিজ্ঞাসা করছে। তাহলে আপনাদের কি মনে হয়? অবশ্যই এটা আর্সেনিকের রকম ফেরের উপর ডিপেন্ড করে। যেমন আমরা দেখছি এখানে এই যে কোনোটা আছে, যেমন এইটা বলছে মোস্ট টক্সিক, আবার এইটা বলছে লেস টক্সিক। তাহলে বিভিন্ন রকমের জন্য আমার বিষক্রিয়াটা বা টক্সিসিটিটা বিভিন্ন হয়। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমার আজকের 2টি এক্সপেরিমেন্টাল লেকচার। হোপফুলি এটা রেকর্ডিংটা আমি দিয়ে দিব আপনাদের জন্য, আপনারা দেখে নিন। এখানে আমরা মোটামুটি থিওরিটা ডিসকাস করছি। ল্যাবে আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন আপনাদের গ্রাউন্ড ওয়াটার দিয়ে। এখানে আর তেমন কিছু নাই। এই মাত্রাগুলো মুখস্থ রাখবেন। হ্যাঁ, কোনটার মাত্রা কত সেগুলো কিন্তু সব সময় আপনার অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার মাথায় থাকতে হবে। আচ্ছা, যেমন এখানে মোস্ট টক্সিক কোনটা, লিস্ট টক্সিক কোনটা, সেগুলো মাথায় রাখলেন। এখানে আরও দেখেন, এটা হচ্ছে 10 গুণ টক্সিক, এটা 10 গুণ কম টক্সিক। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, আর তেমন কিছু এখানে নাই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে 2টা এক্সপেরিমেন্ট। এই 2টা এক্সপেরিমেন্ট প্লাস লাস্টের যেই CBOD এই এক্সপেরিমেন্টটা আমরা ইনশাল্লাহ এই ফ্রাইডেতে করব। আপনাদের সেমিনারের আগেই যেহেতু ক্লাস, সো আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে?